কি হয়েছে জিজ্ঞাসা করলাম। সামনে যাকে পেলাম সে আমাকে চিনে কেঁদে উঠে বললে, ভুলোতে নিয়ে গেল। কথাটা চট করে বুঝিনি। বললাম, নিতোকে ভুলোয় নিয়ে গেল কি? সে বললে, রোল সাউন্ড রোলিং। আপনারা শুনছেন রোল সাউন্ড গল্প, ছেলেবেলার ফেলে আসা গল্পের ঠিকানা। গপ্প শুরু করার আগে একটি ছোট্ট কথা। রোল সাউন্ড গপ্পর এই যাত্রা আপনাদের জন্যই এতদূর এসেছে। যদি আমাদের কাজ আপনাদের ভালো লাগে তাহলে আপনারা জয়েন বাটনে ক্লিক করে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন, বা সুপার থ্যাঙ্কস বাটনে ক্লিক করে আমাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। মেম্বারদের জন্য থাকছে আগাম এপিসোড, এক্সক্লুসিভ গল্প আর বিশেষ মেম্বার্স অনলি লাইভ সেশন। আপনাদের এই ছোট্ট সাহায্য কিন্তু আমাদের আরও ভালো ভালো গল্প নিয়ে আসতে অনুপ্রাণিত করবে। রোল সাউন্ড গপ্পতে আপনাদের স্বাগতম। আজকের পর্বে আমরা নিয়ে এসেছি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথাশিল্পী তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এক শিহরণ জাগানো ভৌতিক গল্প ভুলোর ছলনা। তাঁর লেখায় গ্রামীণ জীবনের বাস্তবতা যেমন জীবন্ত হয়ে ওঠে, তেমনি সেই বাস্তবতার মধ্যেই অদ্ভুতভাবে মিশে যায় অজানা ও অতি প্রাকৃতের ছায়া। এই গল্পে ভুলো কেবল একটি নাম নয়, এ এক রহস্য, এক বিভ্রম যা মানুষকে ধীরে ধীরে টেনে নিয়ে যায় এমন এক জগতে যেখান থেকে ফিরে আসা সবসময় সম্ভব হয় না। এ কি সত্যি কোনো অলৌকিক শক্তির খেলা, নাকি মানুষের মনই তৈরি করে তার সবচেয়ে বড় ভয়? হেডফোন পরে মন দিয়ে শুনুন, কারণ সব ছলনাই ধরা পড়ে না, কিছু ছলনা আপনাকে পথ ভুলিয়ে দেয়। শুরু হচ্ছে ভুলোর ছলনা। ভুলো কে জানো? ভুলো মানুষ নয়, ভুলো কুকুরও নয়। ভুলো মানে ভ্রান্তি, যা ভোলায়, মিথ্যে ভুলে ভোলায়। আমাদের দেশে বলে ভুলো হলো একরকম ভূত। ব্রহ্মদৈত্য, মামদ, শাঁকচুন্নি, গোদানা, গলায় দড়ের মতো এও একরকমের ভূত। নিশির নাম অনেকে জানে, ভুলো অনেকটা নিশির মতো। কিন্তু নিশি ডাকে ভোরবেলা কি মাঝরাত্রে। ভুলোর খেলা সব সময়ই, তবে ঠিক সন্ধ্যার পর থেকে একটু অন্ধকার হলে ভুলোর খেলা জমে ভালো। নিশি, ভূত বা প্রেতিনীর সঙ্গে এর মিল অনেকটা। তফাৎ এইটাই যে নিশি ডাকে ঘুমের মধ্যে, আর ভুলোর খেলা জাগ্রত মানুষের সঙ্গে। হয়তো কেউ সন্ধ্যাবেলা যাচ্ছে মাঠের মধ্যে দিয়ে রাস্তা ধরে, ভাবছে কোন বন্ধুর কথা কি আপনজনের কথা। হঠাৎ এক সময় সেই বন্ধু তার সামনে এসে দাঁড়ালো, বলল, এই যে রে। সে বললে, তুই? আরে তোর কথাই ভাবছিলাম যে। হ্যাঁ রে, তাই তো এলাম। এখন আয়, আমার সঙ্গে আয়, চল। মানুষটার মনেও হবে না যে বন্ধু হঠাৎ কোত্থেকে এলো। হয়তো তখন আসল বন্ধু 10-20 মাইল কি 100 মাইল দূরে রয়েছে, সে কথার লোকটি জানে। তবুও তার মনে সেই প্রশ্নই জাগবে না,
ভুলোর মায়া। সে বিগলিত হয়ে যাবে তাকে দেখে এবং মুহূর্তে মন্ত্রমুগ্ধের মতো তার পিছনে পিছনে চলবে। ভুলো চলবে পথ ছেড়ে অপথে, বিপথে, খানাখন্দ, কাঁটা খোঁচা ভরা জায়গার উপর দিয়ে। মায়ায় ভোলা মানুষটার মনে সে কথা উঠবেই না, জিজ্ঞাসাও করবে না যে এদিক দিয়ে কোথায় চলেছিস ভাই। মনে তখন তার ঘোর লেগেছে, সে চলবে মুখ বন্ধ করে। তারপর মানুষটার দেহ হয়তো পাওয়া যাবে কোনো খানাখন্দের মধ্যে, নয়তো কোনো নদীর দহে, নয়তো কোনো উঁচু জায়গার নিচে একটা পাথরে মাথা ছেঁচে পড়ে থাকবে। লোকটা ভুলো ভূতের সঙ্গী হয়ে গেল এরপর থেকে। তার বাসা হলো যে জায়গায় সে মরেছে সেই জায়গায়, আর ভুলো ফিরে গেল আপন জায়গায়। রাত্রে দুজনে মাঠের মধ্যে খুঁজে বেড়াতে লাগলো আর কাকে সঙ্গী করা যায়। আর না হয়তো রাত্রে মাঠের মধ্যে নাচতে গাইতে লাগলো, হায় কি মজা হায় রে, ভুলের খেলা মজার খেলা, খেলবি যদি আয় রে, ফুসমান্তর ভুল ভুলিয়া যাবি রে সব দুঃখ ভুলিয়া। এমনি ধরনের গান। গানটা অবশ্য আমি আন্দাজ করে লিখলাম, কারণ কি গান যে তারা গায় সে তো আমি কানে শুনিনি। তবে হ্যাঁ, ভুলো ভূতে লোককে ভুলিয়ে নিয়ে যাচ্ছে এ আমি দেখেছি। আরে বাপ, সে কি কাণ্ড! ভুলোয় ভুলিয়ে নিয়ে যাচ্ছে। 100 লোক ভুলো লাগা লোকটাকে ধরবার জন্য ছুটেছে, কিন্তু কিছুতেই তাকে ধরতে পারছে না। ভুলো দেখছে, লোকে দেখছে তার কাণ্ড, ছুটে আসছে ওকে ধরে জোর করে আটকাবার জন্য। লোকটা সোজা ছুটলে ধরে ফেলবে, সুতরাং ভুলো ভূত তখন এঁকে বেঁকে ছুটতে লাগলো। সোজা চলছে, হঠাৎ ডাইনে বেঁকলো, তারপর আবার বাঁয়ে, তারপর আবার বাঁয়ে, তারপর বাঁয়ে, কখনো একেবারে উল্টো মুখে। তার পিছনে ভুলো লাগা মানুষটা ঠিক সেই পথে তেমনি করে এঁকে বেঁকে ছুটতে লাগলো। ফলে যারা পিছন থেকে ধরতে আসছে তারা কিছুতেই তাকে ধরতে পারছে না। অবশেষে ভুলো ভূত একটা গাছে মিলিয়ে গেল, কি সামনে নদী পড়ল তো তার মধ্যে ডুবল। পিছনের ভুলো লাগা লোকটাও গাছে ধাক্কা খেয়ে মরল, নয়তো নদীতেই ভুলোর সঙ্গে ডুবল। কখনো কখনো লোকে ধরে ফেলে, কিন্তু তাতেও বিপদ। লোকটা তখন সব ভুলে গেছে, মা বাপ স্ত্রী সব। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। এ আমি চোখে দেখেছি। ভুলো লাগা লোকটাকে বহু কষ্টে ধরেছি, তারই কথা বলছি তোমাদের। একেবারে হুবহু সত্য, আগাগোড়া, বানানো নয়। সেই জন্যেই এই কাহিনীর মধ্যে যে আমি বলে লিখছে, সে আমি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বাড়ি লাভপুর। ঘটনাটা অনেক দিনের, বলি শোনো। ইংরেজির 1929 সাল। আমি তখন লাভপুর ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট। সেকালে ইউনিয়ন বোর্ড ছিল, এখন উঠে গিয়ে পঞ্চায়েত হয়েছে। 5-7 কি 9-10 খানা গ্রাম নিয়ে ইউনিয়ন বোর্ড। লোকের উপর ট্যাক্স করে, সেই ট্যাক্স আদায় করে চৌকিদারদের মাইনে দেয়, আর যা বাড়তি থাকে তা থেকে করে কিছু গ্রাম্য রাস্তাঘাট, কিছু পানীয় জলের জন্য কুয়ো। আর দেশে তখন প্রচণ্ড ম্যালেরিয়া, তার জন্য সরকারের কাছ থেকে পাওনা সিনকোনা ট্যাবলেট বিতরণ করে। ডোবায় কেরোসিন দেয় মশার ডিম মারার জন্য। তখন আমি সাহিত্যিক নই, তখন দেশের কাজ করি, কংগ্রেস করি, বাসনা দেশের সেবা করব, দেশ স্বাধীন করব। তারই সুবিধার জন্য ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট হয়েছি। কিছু কাজ তো করা যায় এ থেকে। আমার বয়স তখন 31 বছর।
রাস্তাঘাট করাই, তার সঙ্গে এই ম্যালেরিয়া নিবারণের কাজটা নিয়েছি। মশা মারতে হবে। অ্যানোফেলিস মশা দূর হলেই ম্যালেরিয়া যাবে, কারণ মাছি যেমন কলেরার বীজ ছড়িয়ে বেড়ায়, তেমনি অ্যানোফিলিসই ম্যালেরিয়ার বিষ ঢুকিয়ে দেয় মানুষের দেহের রক্তে। সে সময় গুরুসদয় দত্ত ছিলেন জেলার ম্যাজিস্ট্রেট। মশা মারবার জন্যে তিনি একটা নতুন সহজ পন্থা আবিষ্কার করেছেন তখন। আগে জঙ্গল সাফ করে ডোবায় কেরোসিন দিয়ে মশা মারবার উপায় আমাদের জানা ছিল, কিন্তু সে প্রায় কামান দেগে মশা মারার মতো ব্যাপার। গ্রাম অঞ্চলে আর কত জঙ্গল পরিষ্কার করবে, কত খানা ডোবায় কেরোসিন দেবে, আর সে খরচের টাকা কোথায়? দত্ত সাহেব পথ বের করেছেন, সহজ পথ। কামান নয়, বন্দুক না, লাঠি না, মশাও তোমাকে মারতে হবে না। তুমি টোপা ডুরুলি বা পানা নির্মূল করে ফেলো, তাহলে অ্যানোফেলিস ঝাঁকবন্দি থাকলেও ওদের কামড়ে ম্যালেরিয়া হবে না। ওই টোপা পানার রস খেয়েই অ্যানোফেলিস মশার ভিতর ম্যালেরিয়া জন্মায়, তখন সে কামড়ালেই ম্যালেরিয়া হয়। ধরো মাতালের উপদ্রব হয়েছে, মাতালেরা দাঙ্গা করছে, নিত্য চেঁচামেচি করছে, গালাগাল করছে, অনেক মাতাল। সুতরাং মাতাল তুমি কত ধরবে আর কত বাঁধবে? তার থেকে তুমি যদি মদের দোকানটাই তুলে দাও, তবে মাতাল আর কেউ হবেই না। লোকগুলো তো আর মদ না খেয়ে মাতলামি করতে পারবে না। মদের দোকান তোলা যায় না, কিন্তু মশার বিষ শেষ করতে টোপা ডুরুলি বা পানা নিশ্চয়ই শেষ করা যায়। খরচও এতে অনেক কম। সুতরাং ইউনিয়ন বোর্ডে বোর্ডে হুকুম এলো, টোপা পানা বা ডুরুলি তুলে ফেলো। দত্ত সাহেব নিজে উৎসাহী হয়ে দল বল জুটিয়ে পুকুরের ডোবায় নেমে টোপা পানা পরিষ্কার করে দৃষ্টান্ত স্থাপন করে কাজ শুরু করেছিলেন। টোপা পানা তুলে তার চারপাশে খড়কুটো দিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দিতেন। তার চারপাশে তার দলের লোকেরা ঘুরত এবং গান করত। মশার মাসি সর্বনাশী, আয় দেব তোর গলায় ফাঁসি, ছিড়ব রে তোর ঘেরা টোপ, পোড়াবো তোর দাড়ি গোপ। আরও বড় গান, সব ঠিক মনে নেই। যাই হোক, টোপাপানা মশাদের দাড়ি গোফওয়ালা মাসি, সেই সর্বনাশী মাসিকে নির্মূলের ব্যবস্থা করা ছিল তখন ইউনিয়ন বোর্ডের কাজ। প্রথম এক দফা অনেক লোক লাগিয়ে গ্রামের যেসব পুকুরে টোপাপানা ছিল তা সব তুলে দিয়ে পুড়িয়ে ব্যবস্থা করা হলো যে নিয়মিতভাবে 2 জন করে লোক কাজ করবে প্রতি গ্রামে, যাদের কাজ হবে পুকুরগুলো ঘুরে ঘুরে দেখা আর 1-2 যেমন দেখা যাবে অমনি তুলে ফেলা। লাভপুরের এই কাজের জন্য 2 জন বাউরি জোয়ানকে রাখা হয়েছিল, নিতাই এবং পাড়ে। নিতাইয়ের নাম তোমাদের শোনা, কিন্তু পাড়ের নাম পাড়ে অর্থাৎ পাণ্ডে কেন, তার অর্থ কি বলবো আমিও ঠিক জানি না। পাড়ে বাউরি অর্থাৎ দস্তুর মতো নাম। পাড়ে আজ বেঁচে নেই, কিন্তু নিত আজও আছে, বুড়ো হয়েছে। এরা দুজনে ছিল খুব বন্ধু, খুব কড়া খাটুনি তারা খাটতে নারাজ ছিল। চাষ করতো না, কারুর ঘরে মানদরিও করতো না, হালকা কাজ খুঁজে বেড়াতো, এবং তার জন্যে মজুরি তারা কম হলেও আপত্তি করতো না। এই গ্রাম ঘুরে এখানে ওখানে ডুরুলি বা টোপাপানা খুঁজে তুলে ফেলার কাজটায় তারা খুশি হয়ে নিয়েছিল। সকালে উঠে তামাক টামাক খেয়ে দুজনে বের হতো, বিড়ি টানত এবং ডুরুলি দেখলে তুলে ফেলে গাছতলায় জিরিয়ে নিত আর গান গাইত। খাবার বেলা অর্থাৎ 12টা বাজতে বাজতে চক্কর দেওয়া শেষ করে দেখাবার জন্য কিছু ডুরুলি গামছায় বেঁধে নিয়ে তারা বাড়ি ফিরত। জল খেয়ে বটতলার ছায়ায় ঘুম এবং আড্ডা। বিকেল 4টের পর স্নান করে টেরি কেটে কিছু মদ খেয়ে আসতো ইউনিয়ন বোর্ডের আপিসে। ডুরুলিগুলো দেখিয়ে ফেলে দিত গর্তে, মাটি চাপা দিত, আর তারপর ইউনিয়ন বোর্ডের খাতায় বুড়ো আঙুলের ছাপ দিয়ে
প্রত্যেকে 6 আনা পয়সা ট্যাঁকে গুজে মদের দোকানে গিয়ে আনা 2-3 পচাই মদ খেয়ে টলতে টলতে বাড়ি ফিরত। আমি তখন ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের চেয়ারে বসে থাকতাম। পয়সা কড়ি দিয়ে সকলকে বিদায় করে আমিও ফিরতাম বাড়ি। বন্ধুরা বসে আছেন তখন আসর জমিয়ে, তাস খেলছেন। এরই মধ্যে একদিন 1929 সালের শ্রাবণ মাসের শেষ। তার আগে একটা কথা বলা দরকার। সেটা এই যে বাংলাদেশে 1929 সালে খুব ভালো বর্ষা হয়েছিল। শ্রাবণের 3য় সপ্তাহ আসতে আসতে শেষ হয়ে গেছে। মাঠ সবুজ ধানে ভরে উঠেছে। আষাঢ়ে পোঁতা জমিতে ধান বেশ বড় হয়েছে। তা প্রায় উঁচুতে হাঁটুর সমান এবং ঝড়ে গোছেও বেশ মোটা হয়েছে। পুকুর, ডোবা, নালা, নদী সব জলে টইটুম্বুর। আমাদের গ্রামের দক্ষিণে পূর্বে পশ্চিমে লম্বা রেল লাইন, তার দক্ষিণে মাইলখানেক বিস্তৃত ধানের ক্ষেতের ওপারে কুয়ে নদী। কুয়ে তখন ভরা ভর্তি। সেদিন বিকেলে 4:30 সময় বোর্ডে গেলাম। দেখলাম নিতাই এসে বসে আছে, পাড়ে আসেনি। নিতকে বলেছে, তুই চল এগিয়ে, আমি যাচ্ছি। এই শুন, তুই কিন্তু আগে ভাগে নিয়ে যেন চলে আসিস না। দুজনে পয়সা নিয়ে আমাদের দোকানে ফিরবো। 4:30 থেকে 5টা, 5টা থেকে 6টা পর্যন্ত আমরা অর্থাৎ সেক্রেটারি এবং আমি বোর্ডের কাজকর্ম সারলাম। অপেক্ষা কেবল পাড়ের। সে এলে নিতর এবং তার টিপ নিয়ে পয়সা দিয়ে বাড়ি ফিরব। 6টার সময় বললাম, কই রে, পাড়ে এলো কই? নিত মদ খানিকটা খেয়েছিল। তার ঝেঁকে এবং চুপচাপ বসে থাকায় ঝিমুনিতে সে মধ্যে মধ্যে ঢুলছিল। আমার কথায় সজাগ হয়ে উঠে চোখ কচলে বললে, তাই তো মশাই, ওই এলো, সে নিশ্চয়ই আসবে বলেছে। তাই তো। খুব চিন্তিত হয়ে পড়ল সে। কিন্তু আমি আর বসে থাকি কত? সন্ধে হয়ে আসছে। সেক্রেটারি বাড়ি যাবার জন্য উসখুস করছে। আমারও মন টানছে তাসের আড্ডায়। তবু আর মিনিট 10 বসে থেকে বললাম, তাহলে টিপ ছাপ দিয়ে তোর পয়সা নিয়ে যা। পাড়ের পয়সা বাকি রইল, কাল নেবেখন। তাই নিয়েই সে যেন চিন্তিত মনে উঠে গেল। বিড়বিড় করতে করতে গেল, সারা কাজ দেখ দেখি, সারা বদমাইশ কোথাকার। কথাটা আমার কানে এলো। আমরা বোর্ড থেকে বেরিয়ে এলাম। দেখলাম নিত পশ্চিম মুখে চলেছে। যাবার কথা তার পূব মুখে। বুঝলাম পশ্চিম মুখে একটু এগিয়ে গিয়েই সে রেল লাইন ধরবে। পূব মুখে সোজা ফিরে এসে উঠবে তাদের পাড়ায়। তাদের পাড়াটা আমাদের বাড়ির দক্ষিণ পূর্বে, একেবারে লাগাও, স্টেশনের গায়েই। বাড়ি ফিরলাম। তখন অন্ধকার হয়েছে। আমার বৈঠকখানায় তখন আলো জেলে তাসুরে বন্ধুরা বসে গেছেন। আমিও পাশে বসলাম। কিছুক্ষণের মধ্যেই 3 হার্টস 3 নো ট্রাম্পসের ডাকের নেশা জমে উঠল। হঠাৎ নেশাটা যেন এক ঠক্কর খেয়ে ভেঙে গেল। ঠিক দক্ষিণ দিকে একটা গোলমাল উঠল। গোলমাল? কিসের গোলমাল? বৈশাখ জ্যৈষ্ঠে আগুনের ভয় থাকে, কিন্তু এটা বর্ষাকাল এবং সেবারের মতো ভরাভর্তি জমজমাট বর্ষাকাল। আগুন লাগার তো কথা নয়। কান বাজিয়ে শুনলাম বহু লোকের একটা আক্ষেপ এবং শঙ্কাপূর্ণ একটা গ্যালোরে গ্যালোরে শব্দ। ঠাহর করতে পারলাম না কি গেল, গেল বা যাচ্ছে,
যেন টেনে ছিঁড়ে কিছু চলে যাচ্ছে বা কেউ ছিনিয়ে নিয়ে যাচ্ছে। কোলাহলটা নিকটে, ওই রেল লাইনের ধারে। আমার বৈঠকখানা থেকে ধীরে সুস্থে 5-6 মিনিটের পথ, দৌড়ে গেলে 3-4 মিনিট লাগে। আমরা কেউ আর বসে থাকতে পারলাম না ওই গেল গেল শব্দ শুনে। সকলে ছুটেই বেরিয়ে এলাম এবং মিনিট 2-এর মধ্যে গ্রাম প্রান্তে এসে নজরে পড়ল রেল লাইনের উপরে অনেক লোক। তারা দাঁড়িয়ে ওই গেল রে বলে একরকম হাহাকারই করছে। লাইনের ওপারে মাঠে দেখলাম গোটা 2 লণ্ঠনের আলো যেন ছুটে ছুটে বেড়াচ্ছে, একবার এদিকে একবার ওদিকে, কখনো ডাইনে কখনো বাঁয়ে, আলেয়ার মতো। লাইনে উঠে দেখলাম বাউরি পাড়ার মেয়ে পুরুষেরা ষাঁড়বন্দি হয়ে দাঁড়িয়ে ওই হায় হায় করছে। কতকগুলো পুরুষ চেঁচাচ্ছে, কতকগুলো ভদ্রলোকও তখন এসে দাঁড়িয়েছেন। তারা বলছেন, কি হয়েছে? জিজ্ঞাসা করলাম সামনে যাকে পেলাম। সে আমাকে চিনে কেঁদে উঠে বললে, বাবু গো, নিতকে ভুলোতে নিয়ে গেল গো, নিতকে ভুলোতে নিয়ে গেল। ভুলোতে নিয়ে গেল? কথাটা চট করে বুঝিনি। বললাম, নিতকে ভুলোয় নিয়ে গেল কি? সে বললে, হ্যাঁ হ্যাঁ বাবু, ওই দেখো দেখো না, মাঠে মাঠে ছুটছে গো, আর চেঁচাচ্ছে, দাঁড়া রে, ওরে দাঁড়া, মারে রে, দাঁড়া রে, ওই দেখো না দেখো। বিরক্ত হয়ে বললাম, আরে কি মানে কথা? ওগো, ও ভুলো ভূত, মারে সেজে এসে ওই দেখো না দেখো, মাঠে মাঠে ওকে ছুটিয়ে নিয়ে চলেছে গো, কেউ ধরতে পারতেছে না, নিয়ে গিয়ে নদীতে ডুবিয়ে মারবে গো, চামুতে নদী দুকুল পাথার, ভরা জোয়ান গো। আর পাড়ে কোথায়? ওই দেখো না, ওইদিকে, ওই দেখো ওইখানে রয়েছে গো, ভয়ে ডরে শিও কাঁপতেছে, নিত বলে এসেছে ওকে নেবে গো। অর্ধেক বুঝলাম অর্ধেক বুঝলাম না, তবু মাঠে নেমে পড়লাম। আমার সঙ্গে জন 2 সঙ্গী। নেমে পড়লাম সামনে ওই বিস্তীর্ণ 1 স্কোয়ার মাইল জলে টইটুম্বুর ধান ভরা ক্ষেতের মধ্যে। প্রায় 200 গজ দূরে তখন আলোগুলো ইতস্তত ছোটাছুটি করছে, এদিক ওদিক সেদিক, কখনো সোজা কখনো ডাইনে কখনো বাঁয়ে। জল ও ধান ভর্তি জমির আলের উপর দিয়ে আলো হাতে যেতে গেলে এমনি তো হবে। আর এতক্ষণ অন্ধকারে থেকে অন্ধকার অভ্যস্ত চোখে দেখলাম কালো কালো মানুষ, অন্তত 30-35 জন, কৃষ্ণপক্ষের রাত্রির অন্ধকারে প্রেত জনির মতো ছোটাছুটি করছে। এবং তার খানিকটা আগে চিৎকার হচ্ছে, তারস্বরে আর্ত কণ্ঠে ব্যাকুল হয়ে উঠে কেউ প্রাণ ফাটিয়ে ডাকছে, দাঁড়া রে, দাঁড়া, এই পারে পারে। কণ্ঠস্বরটা যে নিতর তা জানতাম, কিন্তু কাকে বলছে? পাড়ে স্টেশনে দাঁড়িয়ে কাঁপছে ভয়ে, কিন্তু নিত যাকে ডাকছে সে যে তার সামনে তাতে তো সন্দেহ নেই। সে যেন নিতর চেয়েও জোরে ছুটে চলেছে সামনে, এঁকে বেঁকে, কখনো ডাইনে কখনো বাঁয়ে কখনো সোজা, যেন সে হাওয়ায় উড়ছে। নিত 2 হাত বাড়িয়ে তাকে ধরবার জন্য ছুটছে ছুটছে, যেন সে হারিয়ে যাবে, যেন সে পালিয়ে যাবে। নিত আর কখনো তার নাগাল পাবে না। পিছনের লোকেরা বহুজনে একসঙ্গে ডাকছে, অনিতা, অনিতা,
নিতো ওরে থাম রে থাম, এই থাম, নিতো থাম বাবা থাম। নিতো। কিন্তু নিত বধির হয়ে গেছে, সে শুনতে পাচ্ছে না, তার ভ্রুক্ষেপ নেই, সে যেন সমস্ত পিছনটা চিরদিনের মতো ফেলে চলে যাচ্ছে। কে যেন টর্চ ফেললে, টর্চের আলোটা নিতর চিৎকার লক্ষ্য করে ছুটে গিয়ে পড়ল। দেখলাম 2 হাত বাড়িয়ে নিত ছুটছে। আশ্চর্য সে হাত বাড়ানো, এবং আশ্চর্য তার ছোটা। ঊর্ধ্বশ্বাসী শুধু নয়, দিক বিদিক জ্ঞান শূন্যের মতো ছুটছে। জল এবং ধান ভরা মাঠ ভেঙে ছুটছে, কখনো বাঁয়ে, কখনো ডাইনে, কখনো সোজা, কখনো কখনো পড়ছে, কিন্তু তৎক্ষণাৎ উঠে আবার সঙ্গে সঙ্গে ছুটছে, একবার দাঁড়াচ্ছে না। আরও আশ্চর্য এই যে পিছনের অনুসরণকারীরা যখন কাছে এসে পড়ছে, তখন হঠাৎ আরেক দিকে মেকে সে ছুটে যাচ্ছে মাঠের মধ্যে দিয়ে, জল ভেঙে, কাদা ভেঙে। অনুসরণকারীরাও প্রাণপণে ছুটছে, কিন্তু জলে ধানের মধ্যে নামতে পারছে না তারা আলে আলে ছুটছে, পথটা ঘুর হচ্ছে। ততক্ষণে নিত আরও এগিয়ে যাচ্ছে, পিছনের আলোর ছটার প্রতিও তার দৃষ্টি ফিরছে না। মানুষটা যেন উন্মাদ, মানুষটা যেন দানবের মতো শক্তিশালী হয়ে উঠেছে প্রাণের ব্যাকুলতায়, ব্যর্থতায়, ব্যগ্রতায়। পারে রে, পারে, দাঁড়া, পারে, দাঁড়া রে, দাঁড়া। সে চলছে কিন্তু ঠিক পূব দক্ষিণের মুখে, নদীর দহের দিকে। রেল লাইন সোজা পূর্ব মুখে এসে একটা বাঁকে দক্ষিণ মুখে মোড় নিয়ে নদীর উপর ব্রিজ বেঁধে পার হয়ে চলে গেছে। তার পাশেই প্রকাণ্ড দহ, সে সেই মুখেই চলেছে, মুহূর্তে মুহূর্তে দূরে চলে যাচ্ছে। নিতর সামনে ভুলো পাড়ের চেহারা ধরে হাওয়ায় ভর দিয়ে ডেকে নিয়ে চলেছে। আয়, আয়, আয় না, আয়। আমরা কেউ তাকে দেখতে পাই বা না পাই, নিত তাকে দেখছে। ওই চলেছে নিত, ওই ওই আলোগুলোর কাছে গেল, এইবার ওকে ধরবে। কিন্তু মুহূর্তে নিতর কণ্ঠ উল্টোমুখী হয়ে ছুটে চলল। যা, আলো অনেক পিছনে পড়ে গেল দেখতে দেখতে। নিত ছুটেছে পুলের দিকে। পুলের ওপারে দহ, আর পুলের মুখটা বড় বড় পাথর দিয়ে ঢেকে, তারের জাল দিয়ে বেঁধে অন্তত 2 তলা বাড়ি সমান উঁচু, এবং লাইনের মুখটা লোহার স্পাইক দিয়ে মানুষ, জন্তু, জানোয়ারের পক্ষে অনধিগম্য করে রেখেছে, যেন কেউ লাইন ধরে ব্রিজের উপর দিয়ে নদী পার না হতে পারে। দহে পড়লেও মরবে নিত ডুবে, পুলে উঠলে হয়তো জালে পা বেঁধে পাথরে আছাড় খেয়ে পড়ে মরবে, নয় উপরে উঠে ওই স্পাইকে গেঁথে মরবে। নিয়ে গেল, নিয়ে গেল, ভুলো তাকে ছিনিয়ে নিয়ে গেল। তখন আমি রেল লাইনের দক্ষিণে প্রায় 60 মাইল মাঠ ভেঙে ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তায় দাঁড়িয়ে, এবং নিত তখন আরও 60 মাইলের বেশি দক্ষিণে নদীর দিকে ক্রমশ ঢালু এবং জলা ধান ভরা ক্ষেতের মধ্যে উন্মাদের মতো ছুটোছুটি করে মিনিটে মিনিটে আরও দক্ষিণে নদীর কিনারার দিকে চলেছে। শুনতে পাচ্ছি, দাঁড়া রে, পারে, পারে, দাঁড়া রে। ক্রমশ কণ্ঠস্বর দূরবর্তী হচ্ছে। এরপর নদী গর্ভে, নয়তো ওই ব্রিজের মুখে 2 তলা সমান উঁচু বাঁধে উঠে আছড়ে পড়বে। ওই ভুলো, সে তাকে নৃশংসভাবে ডুবিয়ে অথবা পাথরে আছড়ে মেরে নিঃশব্দে হাসবে। মনে পড়ছিল এখানকার গল্প। চলিত গল্প এই যে বহুকাল পূর্বে এই মাঠে একজন পাষণ্ড বন্ধুর ছদ্মবেশে একজনকে ভুলিয়ে নিয়ে মাঠের মধ্যে তাকে হত্যা করেছিল। তখন থেকে সেই খুন হওয়া মানুষটি এখানে ভুলোভূত হয়ে আছে। সুযোগ পেলেই আত্মীয় বা বন্ধুর বেশ ধরে অন্য মনস্ক মানুষকে এমনিভাবে ভুলিয়ে নিয়ে গিয়ে মেরে ফেলতে চেষ্টা করে। মনে পড়ল আমাদের গ্রামের সুধীরবাবুকে ঠিক এমনি সন্ধেবেলায়
তার দাদা সেজে এসে ডেকে নিয়ে যেতে চেষ্টা করেছিল, কিন্তু অন্য মানুষদের চোখে পড়ে গিয়েছিল, তাই রক্ষা পেয়েছিলেন তিনি। তারা তাকে ধরে ফেলেছিল। তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন সঙ্গে সঙ্গে। তারপর অবশ্য জ্ঞান হয়ে সুস্থ মানুষ হয়েছিলেন, কিন্তু কেউ না দেখলে হয়তো তাঁরও বিপদ ঘটত। আরও অনেক ঘটনা। ঠিক ওই রেল লাইনে একটা মাইল পোস্ট যেখানে পোঁতা আছে, ওইখানেই নাকি এই ভুলোর আত্মা ঘুরে বেড়ায়। ওইখানেই নাকি তাকে মেরেছিল বিশ্বাসঘাতকতা করে। এই সব ভাবছি, এমন সময় একজনকে দেখলাম। সে শশী ডোম, আমাদের ওখানকার বিখ্যাত চোর। লম্বা ছিপছিপে মানুষ। শশী চুরির জন্য জেল খেটেছে অনেকবার, কিন্তু কেউ কখনো তাকে ধরতে পারেনি। 3 হাত সামনে থেকে ছুটলে মিনিটে 3 হাত ব্যবধান 7 হাত হয়ে যায়, এবং 5 মিনিটে সেটা বেড়ে 25 হাত, এবং তারপর সে মিলিয়েই যায়। এমন তার গতিবেগ, এমন সে দৌড়তে পারে। ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তাটা রেল লাইনের সঙ্গে সমান্তরাল হয়ে চলে গেছে, এবং নদীর ব্রিজের ঠিক মুখটায় একটা অন্যটাকে কেটে চলে গেছে। মনে হলো শশী যদি সেই দৌড়ে যায়, তাহলে নিতোর আগেই হয়তো ব্রিজের মুখটা আগলাতে পারবে। নিতোকে যদি ভুলো নদীতে নিয়ে গিয়ে ফেলে তবে হাত নেই, কিন্তু যদি ব্রিজের বাঁধে তুলে পাথরে আছড়াতে চায়, তবে হয়তো শশী তাকে রক্ষা করতে পারবে, নিতোকে ধরে ফেলতে পারবে। শশীকে বললাম, শশী, একবার চেষ্টা করতে পারিস? তুই একবার সেই দৌড় দে না বাবা, গিয়ে দাঁড়া না ব্রিজের উপরটায়। শশী বললে, যদি নদীতে যায়? বললাম, তাহলে তো আর হাত নেই, তবু দেখ না বাবা, দেখ না। শশী ছুটল, এবং শ্রাবণ মাসের মেষাচ্ছন্ন কৃষ্ণপক্ষের রাত্রির মধ্যে মিনিট 2-3 মধ্যে সে মিলিয়ে গেল। ছুটবার সময় শশীর হাঁটুতে মটমট শব্দ হতো, সেই শব্দটাও শুনতে পেলাম না। পিছন পিছন আমি এবং আরও 2-3 জন ছুটলাম। তখন আমার ফুটবল খেলার অভ্যেস ছিল, দৌড়তে আমিও পারতাম। বয়স তখন 30-31। ওদিকে মাঠের মধ্যে শ্রাবণের অন্ধকার রাত্রিতে জল মাঠের মধ্যে কয়েকটা আলো ছোটাছুটি করছে, দিশেহারার মতো ছুটছে, কখনো ডাইনে, কখনো বাঁয়ে, কখনো সোজা। আর তার সামনে এক বুক ফাটানো ডাক, দাঁড়া রে, পারে পারে, দাঁড়া রে, দাঁড়া। তার সম্মুখে ছুটেছে পাড়ের ছদ্মবেশী প্রতিহিংসাপরায়ণ ভুলোভূত। তাকে আর কেউ দেখতে পাচ্ছে না, দেখছে শুধু ওই ভুলোর ছলনায় মোহগ্রস্ত নিতো। 2 হাত বাড়িয়ে সে ছুটছে, তাকে ধরবে, তাকে ধরবে। পারে ভাই, পারে ভাই। তার কাছে স্থান বিলুপ্ত, কাল বিলুপ্ত, সব বিলুপ্ত। এতগুলো আলো সে দেখতে পাচ্ছে না, এত ডাক সে শুনতে পাচ্ছে না, পায়ের তলায় কাঁটা বিঁধছে সে বুঝতে পারছে না। ভুলোর ছলনায় তাকে সব ভুলিয়ে দিয়েছে। সে হাঁপাচ্ছে, হৃৎপিণ্ড ফেটে পড়তে চাইছে, স্থির চোখ দুটো হয়তো ঠিকরে বেরিয়ে আসতে চাইছে, তবু তার থামার উপায় নেই। মুহূর্তে মুহূর্তে তার বন্ধুকে ধরবার ব্যগ্রতা উদ্দাম থেকে উদ্দামতর হয়ে উঠছে। পরম বন্ধুর ছদ্মবেশী প্রেত নিঃশব্দে হাসি হেসে বলছে, ওই নদীতে মাথা রেখা ছাপ খাবো দুজনে। হিংমা আয় না, ওই পুলের ধারে বাঁধের ওপর দুজনে ঝাপটা ঝাপটি করে পড়বো পাথরের উপরে, তারপর দুজনে বসে কত মজা করবো। ছুটছিলাম আর ভাবছিলাম। পাকা রাস্তাটা রেল লাইনের সঙ্গে সঙ্গে পশ্চিম দিকে বেঁকল। পূব মুখ থেকে দক্ষিণ মুখে সামনে 150 গজ দূরে লাইন আর রাস্তা একসঙ্গে মিশেছে।
এরপর রাস্তাটা চলে গেছে রেল লাইন ক্রস করে পূব দিকে। যদি ওইখানে শশী গিয়ে... ভাবনাটা সম্পূর্ণ হলো না। অন্ধকার চিরে শশীর ডাক শুনলাম। ধরে যাচ্ছি। ধরেছে, শশী ধরেছে। আমরা আরো জোরে ছুটলাম। গিয়ে দেখলাম মানুষের কাছে ভুলো হয় হার মেনেছে, নয় নিতকে নিয়ে খানিকটা নিষ্ঠুর আমোদ করে বা এতগুলো মানুষের ব্যগ্রতা দেখে নদীতে না ডুবিয়ে ওই পুলের বাঁধের উপর তুলে শশীর হাতে তাকে ছেড়ে দিয়ে চলে গেছে। আমরা যেতে যেতে যে আলোগুলো নিতর পিছনে এতক্ষণ ব্যর্থ ছোটাছুটি করেছে তারাও এসে গেল, স্থির হয়ে এক জায়গায় দাঁড়ালো। আমরা পৌঁছে দেখলাম শশী নিতকে ধরেছে। 10-12টা আলো চারদিক দিয়ে ঘিরে রয়েছে, সর্বাঙ্গ জল কাদায় ভরা, তার সঙ্গে রক্তের চিহ্ন। নিত বসে আছে পাথরের মূর্তির মতো, তার চোখ দুটো স্থির, জবা ফুলের মতো রাঙা, হাঁপড়ের মতো হাঁপাচ্ছে, দৃষ্টি বিহ্বল এবং নির্বাক, বোবা। লোকে ডাকছে, নিত, নিত। সে বোবা, ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে। দেখতে দেখতে এলো তার বাবা, তার দাদা, তার স্ত্রী আর মা। তারা ডাকলে, নিত বাবা, নিত, ও বাবা, নিত, নিত, হে বাবা, ও কি হলো? এই নিত, এটা করছো না কেন? এই বাবা নিত। এই নিত। কিন্তু নিত বোবা, নিত কালা। সে বসে আছে সেই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে। কাউকে সে চিনতে পারছে না। এবার এলো সত্যিকারের পাড়ে। নিত রে, এই নিত, নিত। নিত তাকেও চিনলে না, সে সব ভুলে গেছে। নিতর জ্ঞান চেতনা ফিরল অদ্ভুতভাবে। তাকে ধরে নিয়ে আসা হলো বাড়িতে। নির্বাক বিহ্বল নিত যন্ত্রের পুতুলের মতো এলো। আমি ডাক্তার দেখাবার কথা ভাবছিলাম, কিন্তু তাদের বাড়ির দৌড়ে এসে দরজার সামনে দাঁড়িয়ে সে ভয়ার্ত চিৎকার করে পড়ে গেল। কিছুক্ষণ পর চোখ মুখে জল দিলে তার জ্ঞান ফিরল। তার মা ডাকলে, নিত, ও বাবা নিত। এবার নিত সাড়া দিলে। তারপর বললে, আরে আরে কোথায়, পারে কোথায়? পাড়ের সামনে এসে বললে, এই যে আমি তো ঘরেই রয়েছি রে, তুই এমন করে ছুটছিলি কেন? কিছুক্ষণ তার দিকে তাকিয়ে দেখে বললে, তাহলে সে কে? অবিকল অবিকল তোর মতো? হ্যাঁ। বলেই শিউরে উঠে সে চোখ বুঝল। অনেকক্ষণ পরে সে আবার বললে, বাবুর কাছে পয়সা নিয়ে আমি গেলাম পানু সহিসের বাড়ি। মনে করলাম তুই সেখানে গিয়ে জমে গিয়েছিলি, তা দেখলাম সেখানে তুই যাস নাই। তখন দুটো মদ খেয়ে রেল লাইন ধরে আসছি, মুখ আধার হয়েছে, তোর কথাই ভাবছি। এমন সময় ওই মাইলের কাছে পাথরের ওপরে দেখলাম তুই বসে আছিস। আমি বললাম, এই পারে, তা সে ঠিক তুই? সে এসে আমাকে বললে, ভারী মজার, ভারী মজার। হাই, বললাম কোথায়? আমাকে লাথি মেরে বললে, হাই কেন শালা, ভারী মজা হবে বলে লাইন থেকে ঝাঁপিয়ে নেমে ছুটতে লাগলো। আমি বললাম, এই দাঁড়া দাঁড়া। তাই তা সে হি হি করে হেসে বললে,
হাই হাই শালা হাই, কি জোর ছুটলো। আমিও ছুটলাম। দাঁড়া রে, হ্যাঁ দাঁড়া। নিতো থামল, বললে, এক গেলাই জল খাবো। তার বাবা বললে, বাবা ভুলোতে ধরেছিল বাবা, খুব বেঁচেছিস রে, ওই নিমচের জলের ভুলো। নিতো শিউরে উঠল। পণ্ডিতেরা শুনে বলেন, ভুলোতে ভূত নয়, প্রেত নয়, ভুলো ভুল, নিতরই মনের ভুল। মদের নেশার মধ্যে শুধু পাড়ের কথা ভাবতে ভাবতে আসছিল তো, তার মন থেকে বেরিয়ে এসেছিল পাড়ের একটা কল্পনায় গড়া ছবি। সে যতই তাকে ধরবার জন্য ছুটেছে, তত ছবিটাও ছুটেছে। ক্রমে উন্মত্তের মতো নিত ছুটেছে, ভুলে গেছে সব কিছু। আমিও ভেবেছি, যুক্তি তাই বলে, মনের কল্পনা। যা একাগ্র মনে মানুষ ভাবে, তা ঘুমের ঘোরে, নেশার ঘোরে, এমনকি চিন্তা যদি খুব গভীর হয়, তবে এইভাবেই মানুষ ভুল দেখে, ভুল শোনে। এ ভুল মনই করায়। তোমরা যেন বাহ্যজ্ঞান হারিয়ে এইভাবে পথ হেঁটো না একলা অন্ধকারে। বাহ্যজ্ঞান হারিও না। এ কথার পরেও কিন্তু আমার এই নিমচের জলের ভুলো প্রেত সম্পর্কে সংশয় যায়নি। মনে পড়ে, এই মাঠে ওই জায়গাতেই অনেক মানুষ এমনি ভুল করেছে। এই ঘটনার বছরখানেক পরে আমি দেখেছিলাম একজনকে, এমনি করেই মাইলখানেক পথ হেঁটেছিলাম। সে অন্য কাহিনী। এবং কে যেন বলে, মানুষের হিংসা, মানুষের পাপ নির্দোষ মানুষকে হত্যা করে। মানুষই তাকে প্রতিহিংসাপরায়ণ প্রেত করেছে। সে যুগান্ত ধরে এমনি করেই সুযোগ পেলে ভুলিয়ে নিয়ে ছুটবে নদীর দিকে, পাথরের দিকে, পুকুরের গভীর জলের দিকে, আর অট্ট হেসে বলবে, আয় আয় আয়, আয় আয়, কেমন মজা দেখবি আয়। শেষ হলো আজকের গল্প, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ভুলোর ছলনা। কণ্ঠে সম্মান রায়, সৌম্য মজুমদার, নভনীল ভট্টাচার্য এবং অর্পিতা দে। শব্দগ্রহণ স্বয়ং, শব্দ পরিকল্পনায় নভনীল ভট্টাচার্য, সামগ্রিক পর্ব পরিচালনায় সম্মান রায়। শুনতে থাকুন রোল সাউন্ড গপ্প। এখানেই আসবে বাংলা সাহিত্যের সবচেয়ে